যে বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার পলিউশনস। এতক্ষণে মোটামুটি পলিউশনের ওভারঅল আইডিয়া এবং তার সাথে সাথে একটা স্পেশাল এবং খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা হচ্ছে এয়ার পলিউশন সম্পর্কে তোমরা জেনেছো এবং একটা মোটামুটি ধারণা পেয়েছো। সিলেবাস ওয়াইজ যতটা প্রয়োজন তোমরা জেনেছো। এখন যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ওয়াটার পলিউশনস, এবং এই ওয়াটার পলিউশনসের এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেরকম এয়ার আমরা ব্রিথ করি, আমরা একটা সুস্থ বা সুন্দর পৃথিবীতে থাকার জন্য এই বায়ুটা একটা ক্লিন এয়ার হওয়াটা যেরকম দরকার, সেরকম জলটাও কিন্তু খুব দরকার। কারণ জল আমরা জানি, জল মানে হচ্ছে জীবন, এবং সেই জলের ক্ষেত্রে আমাদের এর ব্যবহারটা কিন্তু একটা সম্পূর্ণ বিভিন্ন স্কেলে ভীষণভাবে দরকার। কি কি ধরনের যদি ব্যবহারগুলোকে ভাবনা চিন্তা করি, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্ষেত্রে এর একটা বড় রকম ব্যবহার রয়েছে। আমরা প্রত্যেক দিন ডোমেস্টিক, সেটা রান্না করা হোক বা টয়লেট হোক, সমস্ত কিছুতে, বা খাবার জলটা আমি বলছি না, মানে সেটা তো একটা অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা না হলে বেঁচে থাকাটাই যাবে না। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, জলের ভূমিকা। এটা গেল আমরা ডিরেক্টলি যে জিনিসটা ব্যবহার করছি সেটার জায়গা। আমরা যদি এরকম ভাবে ভাবি, আমরা যে জিনিসটা তৈরি করছি, এই যে আমি যে জামাটা পরে রয়েছি, সেটা তৈরি হয়েছে কোনো একটা ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে সেটা তৈরি করার জন্য প্রচুর জলের প্রয়োজন রয়েছে, তাহলে ইন্ডাস্ট্রি রয়েছে। আমি সকালে যে খাবারটা খেয়েছি, সেই খাবারটা, সেই সবজিটা কোথাও চাষ হয়েছে, সেই চাষবাসের জন্য একটা বড় রকমের জলের দরকার। এটা তো গেল আমার জলের প্রয়োজনীয়তা। তাহলে আমরা জলের পলিউশন নিয়ে ভাবছি কেন? কারণ আমরা এই সমস্ত কিছুটা করার ক্ষেত্রে দেখছি একটা বড় রকম ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, মানে হচ্ছে বর্জ্য পদার্থ, মানে জল দূষণ, যেটা জলের ক্ষেত্রে দূষিত জল আমি যদি বলি। ওয়াটার পলিউশনস হয় তার কারণ রয়েছে যে আমরা কিন্তু জলটাকে যতটা প্রয়োজনীয়ভাবেই ব্যবহার করি, যতটা প্রয়োজনীয় ভাবি, ততটা এর সুরক্ষা করতে পারি না। তার ক্ষেত্রে কিন্তু আমাদের সেই জায়গাটা গিয়ে কোথাও গিয়ে এই জিনিসটা আমাদের ভাবনা চিন্তায় আছে। কি করে আমরা আস্তে আস্তে এগোই বুঝতেই পারছো, এই ছবিটা দিয়েই একদম শুরু করেছি। এরকম প্রচুর আউটলেট, আমরা বলি আউটলেট, এরকম প্রচুর ড্রেন আমরা দেখি, যেগুলো হয়তো আমার বাড়ি থেকে বেরোচ্ছে, গিয়ে আশেপাশে কোনো ওয়াটার বডিতে গিয়ে সেটা রিলিজ হচ্ছে। এই জায়গাটা আমাদের একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে। কারণ আমরা এটা ভাবি না যে, আমরা ব্যবহার করে ভাবি ঠিক আছে, আমরা টয়লেটের যে নোংরা জলটা কোথায় গিয়ে মিশছে, কিভাবে মিশছে, সেটার কোয়ালিটি কি, এটাকে নিয়ে কিন্তু আমরা ভাবনা চিন্তা করি না। এই বিষয়টিকে নিয়ে আমরা যদি একটু বিস্তারিতভাবে পড়াশোনা করি, তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী আবার যদি আমরা করি ডেফিনেশনস ভাবলে, এখানে ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ ওয়াটার বডিজ সাচ এস রিভার, লেক, ওশান, গ্রাউন্ড ওয়াটার। শুধুমাত্র কিন্তু ওপরের দিককার জলগুলো, মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই, সেটা ভাবলে হবে না। আমাদের একটা বড় অংশ রয়েছে গ্রাউন্ড ওয়াটার, সেই জায়গাটাও কিন্তু কোথাও গিয়ে ভাবতে হবে। এবং এই ভূগর্ভস্থ জলগুলো কিন্তু আমাদের এই যে গাছপালা রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের আশেপাশের বিভিন্ন যে ওয়াটার বডি রয়েছে তাদের ক্ষেত্রেও রিচার্জের ক্ষেত্রে এদের একটা ভূমিকা থাকে। তাহলে সেইখানে যদি একটা হার্মফুল সাবস্টেন্স এসে যায় এবং জলটাকে আনসেফ করে তোলে আমাদের জন্য, যেটা সেফ না, হতেই পারে আমি সেই পুকুরের জলটা খাবার জল হিসেবে ব্যবহার করতে চাইতাম, কিন্তু আমি পারছি না। কেন পারছি না? তার কিছু নির্দিষ্ট প্যারামিটার রয়েছে যে আমাকে পারতে দিচ্ছে না। সেই জায়গাটা ভাবনা চিন্তার থেকে এই হিউম্যান ইউজ, এবং কোথাও গিয়ে পুকুরে যে প্রাণীগুলো থাকতো, সেই প্রাণীগুলো আমি নির্দিষ্ট একটা জিনিস ফেলার পর বা রাসায়নিক ফেলার পর ওই প্রাণীগুলো মরে যাচ্ছে, তখন আমরা কি করব? তাহলে তার অ্যাকোয়াটিক লাইফটা হ্যাম্পার হচ্ছে, সেটাও আমাদের একটা ভাবনার বিষয়, এবং টোটাল এনভায়রনমেন্টকে ক্ষতি করছে। এই বিষয়টা নিয়ে আমরা সিলেবাস ধরে একটু এগোবো। আবার সিলেবাসে যে জায়গাটা রয়েছে, সেখানে আমাদের যে জায়গাটা প্রথম হচ্ছে ওয়াটার পলিউশনের প্রথম যে সোর্স, আমি আবার দুটো মেজর ভাগে ভাগ করেছি, একটা ন্যাচারাল সোর্স, একটা অ্যানথ্রোপোজেনিক সোর্স। এবং অ্যানথ্রোপোজেনিক সোর্সের মধ্যে কিছু ডোমেস্টিক সোর্সেস রয়েছে, আমরা ডিরেক্টলি পলিউশন করি, কিছু ইন্ডাস্ট্রিয়াল সোর্সেস রয়েছে।
ন্যাচারাল সোর্সের মধ্যে বিভিন্ন সয়েল এরোশন হতে পারে, যে সেডিমেন্টগুলো বা জলাশয়ের মধ্যে মেশে, বিভিন্ন ভলকানিক অ্যাক্টিভিটি হতে পারে, সেখান থেকে মিনারেলস বা টক্সিক মেটেরিয়াল আবার আশেপাশের জলাশয়ে মেশে, বা কিছু অর্গানিক ডিকম্পোজিশন হতে পারে যেখান থেকে বিভিন্ন নিউট্রিয়েন্টস বা বিভিন্ন গ্যাস জলের মধ্যে মেশে। জলের মধ্যেও কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে যেরকম গ্যাস থাকে, জলের মধ্যেও গ্যাস থাকে। জলের মধ্যেও একটা নির্দিষ্ট অক্সিজেন থাকে, যেটাকে আমরা বলি ডিজলভ অক্সিজেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা কিন্তু জলের যে জলজ প্রাণী, জলজ উদ্ভিদ আছে তাদেরকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তাহলে সেটা যদি কোথাও গিয়ে হ্যাম্পার হয়, তাহলে কিন্তু জলের মানে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি, সেটাও গিয়ে লস হবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি একদম থিওরিটিক্যালি বোঝালে ন্যাচারাল সোর্সেস, এবং অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড সোর্সেসের মধ্যে ডোমেস্টিক সোর্স হচ্ছে যেখানে সিওয়েজ, হাউসহোল্ড ওয়েস্ট, ডিটারজেন্ট, সোপ, ফুড রেসিডিউ, হিউম্যান এক্সক্রিটা। আমরা কিন্তু ভাবি না যে রান্নার জলটা, যে রান্না করার সময় আমাদের প্রচুর জল লাগে, আমরা শাকসবজি পরিষ্কার করি, আমরা বাসনপত্র ধুই, আমরা টয়লেটে গেলে ডিটারজেন্ট ব্যবহার করি, সাবান ব্যবহার করি, সেই জলগুলো কোথায় যায়? সেই জলগুলো কি আদৌ পরিশ্রুত হয়? তার কি কিছু টেকনোলজি আছে? আমাদের সেই জিনিসটা কিন্তু ভাবার জন্য সময় এসে গেছে, কারণ ওয়াটার পলিউশন ওয়ান অফ দি মোস্ট অ্যালার্মিং পলিউশনস, যেটাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করাটা ভীষণভাবে দরকার। তাহলে ডোমেস্টিক সোর্সের মধ্যে সিওয়েজ, হাউসহোল্ড ওয়েস্ট, ডিটারজেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা নিজেরা তৈরি করি। এছাড়া কন্ট্রিবিউটস অর্গানিক ম্যাটার, প্যাথোজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস, মানে যেগুলো হচ্ছে যে প্যাথোজেন কেন বলছি, আমাদের যে হিউম্যান এক্সক্রিটা রয়েছে তাদের মধ্যে তো অনেক ডিজিজ কজিং এজেন্ট থাকতেই পারে, সেখান থেকে সেগুলো গিয়ে কিন্তু আমার জলের নিউট্রিয়েন্টটাকে নষ্ট করছে, জলের ব্যাকটেরিয়াল কম্পোজিশনসগুলোকে নষ্ট করে দিচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল সোর্সের মধ্যে দেখো ফ্যাক্টরি, সেখান থেকে প্রচুর হেভি মেটালস, তার বিভিন্ন রকম কেমিক্যালস, সেগুলো ডিসচার্জ হচ্ছে, এবং সেগুলো টক্সিক সাবস্টেন্স, ট্যানারি, টেক্সটাইল বা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি থেকে তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট ওয়াটার, যেটাকে দূষিত জল তৈরি হয়, যেগুলো কিন্তু নিয়ারেস্ট ওয়াটার বডিতে ম্যাক্সিমাম কেসে, আর অনেক কিছু রুলস রেগুলেশন আছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা মেশে, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে কিছু জিনিস আমি বলে রাখবো, যে প্রচুর হেভি মেটালস যেগুলো ওয়াটার পলিউশনের একটা খুব খুব কোর জায়গায় রয়েছে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড, ডাইস, অয়েল, এগুলো কিন্তু অ্যানথ্রোপোজেনিক সোর্সেস থেকে বা ম্যানমেড সোর্সেস থেকে জলের মধ্যে আসছে। এছাড়া আমরা যদি আরেকটু ব্রডলি দেখি, কিছু এগ্রিকালচারাল সোর্স রয়েছে, যেরকম আমি তোমাদের বলছিলাম যে ফার্টিলাইজার, পেস্টিসাইডস বা অ্যানিমাল ওয়েস্ট, আমরা তো হিউম্যান ওয়েস্ট বললাম, অন্য অ্যানিমালের যে ওয়েস্ট হয় সেইগুলো থেকে রান অফ হয়। রান অফ মানে হচ্ছে বৃষ্টির জলের সাথে ওই যে চাষের জমিতে তুমি যে সারটা দিয়েছিলে সেই সারের একটা বড় অংশ বৃষ্টির জলের সাথে তার পাশের পুকুরে এসে পড়ে, এবং এই যে পুকুরে এসে তোমার পড়লো, তাতে যেটা হলো, পুকুরটার হয়তো সেই জিনিসটা দরকারই নেই। এই ওয়াটার বডিতে তোমরা অনেক সময় দেখতে পাও এরকম পুরো কচুরিপানা বা হচ্ছে পুরো গ্রিন কালারের একটা লেয়ার্স দেখতে পাও, গ্রিন লেয়ার্স পুকুরের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় ইউট্রফিকেশনস। আমাদের অপ্রয়োজনীয় বা ওভার নিউট্রিয়েন্ট যদি তোমার এই পুকুরের মধ্যে আসতে থাকে, তাহলে যেটা হয়, এর মধ্যে ইউট্রফিকেশনস বা অ্যালগাল ব্লুম, মানে এক্সেস নিউট্রিয়েন্টের জন্য অ্যালগাল ব্লুম এসে যায়। আমি সোর্সের সাথে সাথে কিছু ইম্প্যাক্টও বলছি যাতে তোমরা রিলেট করতে পারো একেবারে। সেখানে যেটা হয়, তোমরা দেখবে পুকুরটার পুকুরই মনে হয় না, মনে হয় একটা ঘাসের আস্তরণ পড়ে রয়েছে বা কচুরিপানায় ভরে গেছে। তাতে যেটা হয়, ওই যে আমি বললাম যে জলের অ্যাকোয়াটিক লাইফকে সাপোর্ট করার জন্যও কিন্তু তোমার খুব বড় রকম প্রয়োজন হয় হচ্ছে সূর্যের আলো, বাতাস, এয়ার, সেই জায়গাগুলো। তাহলে তুমি বলো যে যখন একটা জল একটা আস্তরণে মুড়ে থাকবে, তখন তার থেকে সূর্যের আলো আসবে না, পেনিট্রেট করতে পারবে না। বাইরের যে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, সেটা কোথাও গিয়ে এর মধ্যে তোমার ডিজলভ হবে না।
তার ফলে কি হবে, অ্যাকোয়াটিক লাইফটা হ্যাম্পার হতে থাকবে। সুতরাং এই এক্সেস নিউট্রিয়েন্ট কিন্তু ওই যে বললাম এক্সেস কোনো কিছুই ভালো না, ওভার নিউট্রিয়েন্টের ফলে তারা প্রচুর খাবার পেয়ে বড় হয়ে যাচ্ছে এবং তারা কি করছে, যত অক্সিজেন আছে সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এই জায়গাটা আমাদের কোথাও গিয়ে একটা ইউট্রফিকেশনসটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই এগ্রিকালচারাল সোর্সেস থেকে। এছাড়া এই পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেখান থেকে হট ওয়াটার অনেক সময় এসে যায়, যারা কি করে এই ডিও লেভেলটাকে অনেক ডিক্রিজ করে দেয়। অয়েল পলিউশন একটা অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, যেখানে এই যে লিকেজ হয় অনেক সময় মেরিন লেভেলে দেখবে সমুদ্রে এরকম অয়েল ভাসতে থাকে এবং তাতে কি হয়, সামুদ্রিক যে মাছ আছে প্রাণী রয়েছে তারা ভীষণভাবে এফেক্টেড হয়ে যায়। সেইখানে মেরিন অয়েল পলিউশনস খুব ইম্পর্টেন্ট একটা সোর্স। এছাড়া হচ্ছে রেডিও অ্যাক্টিভ সোর্সেস, যেখানে নিউক্লিয়ার প্লান্ট ওয়েস্ট, এছাড়া হচ্ছে মেডিকেল পারপাসে রিসার্চ অ্যাক্টিভিটিতে যে রেডিও আইসোটোপস রয়েছে তারা গিয়ে এগুলো বিভিন্ন ধরনের হতে পারে রেডিও আইসোটোপ, তারা গিয়ে কিন্তু কোথাও গিয়ে এই ইম্প্যাক্টগুলোকে আরও বেশি বাড়িয়ে দেয় এবং এগুলো হচ্ছে মেজর সোর্সেস অফ পলিউশনস, ওয়াটার পলিউশনের বিভিন্ন দিক। এবার তোমরা ইম্প্যাক্ট পড়ো, কারণ তোমাদের সিলেবাসটা একদম সোর্স ইম্প্যাক্ট এইভাবেই করা রয়েছে, আমি একদম সিলেবাস ধরে তোমাদের বলার চেষ্টা করছি। এবার যদি তুমি ইম্প্যাক্ট বলো, তুমি রিলেট করতে পারবে সোর্সের সাথেই কি কি ইম্প্যাক্ট রয়েছে। হিউম্যান হেলথের জন্য যদি হয়, এয়ারের ক্ষেত্রেও যেরকম এয়ারবর্ন ডিজিজ ছিল, ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু সেরকম ওয়াটারবর্ন ডিজিজ রয়েছে। দেখো ওয়াটারবর্ন ডিজিজ রয়েছে, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি, বিভিন্ন ধরনের ডায়রিয়া, হেপাটাইটিস, মানে ওয়াটারবর্ন ডিজিজগুলো কিন্তু মারাত্মক লেভেলে ইম্প্যাক্ট ফেলে আমি বলছি, কারণ হচ্ছে যে এগুলো ডিরেক্টলি হিউম্যান হেলথের সাথে রিলেটেড। ঠিক আছে, হেভি মেটালস যদি জলের মধ্যে থাকে, তোমরা দেখবে যে অনেক সময় তোমরা নিউজ পেপারে দেখতে পাবে যে আর্সেনিকের পরিমাণ কোনো জলে গ্রাউন্ড ওয়াটারে বেড়ে গেছে, কোথাও থেকে আর্সেনিক এসে মিশছে এবং গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ওই আর্সেনিকের পরিমাণটা বাড়তে থাকছে। এবার সেই জলটাকে যখন তুমি খেতে আরম্ভ করছো, তুমি কিন্তু বুঝতে পারছো না, কিন্তু তোমার বডিতে ক্ষতি হয়ে যাচ্ছে। আমি পলিউশনের কনসেপ্ট বোঝানোর সময় একটা কথা বলেছিলাম যে ইম্প্যাক্টটা কিন্তু শর্ট টার্ম আর লং টার্ম দুটো হতে পারে। এক হচ্ছে তোমার শর্ট টার্ম হয়ে তোমার পরের দিনই পেট খারাপ হয়ে যাচ্ছে, সিভিয়ার ডায়রিয়া হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ইম্প্যাক্ট। আবার কি হচ্ছে, তুমি ওই যে ধরো আর্সেনিক খুব কম পরিমাণ থাকে, মানে খুবই কম পরিমাণ, ধরো 0.001 ppm এরকম একটা লেভেলের আর্সেনিক তোমার রয়েছে, মানে স্ট্যান্ডার্ডের বিল, ওই যে তারও কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। সেই জলটা কোথাও গিয়ে তুমি টিউবওয়েল থেকে নিয়ে খাচ্ছ, তুমি তো জানো না গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক রয়েছে, তুমি তো জানো না ক্যাডমিয়াম রয়েছে। তুমি এই ওর লেভেলের বাইরে যখন গিয়ে থাকতে শুরু করে, সে কি করে, আমার বডিতে সে ডিপোজিশন হয়, আস্তে আস্তে ডিপোজিট হতে থাকে, এবং যেই মুহূর্তে ডিপোজিট হতে থাকে সেটা কিন্তু এফেক্ট করে আজ থেকে 10 বছর 15 বছর পরে। তার মানে এই যে হিউম্যান হেলথের মধ্যে তোমার মোটামুটি এই ডিজিজগুলো দেখবে খুব ইমিডিয়েট এফেক্ট করে, দে আর শর্ট টার্ম, বাট এক্ষেত্রে এই যে নিউরোলজিক্যাল প্রবলেম, লিভার কিডনি ডিসঅর্ডার, এগুলো কিন্তু একদিনে কারোর খাবার হয় না, খারাপ হয় না, সরি, একদিন খেলেই খারাপ হয় না। এই যে দেখো, এই যে নাইট্রেটের ক্ষেত্রে একটা খুব কমন রয়েছে, ব্লু বেবি সিনড্রোম বলা হয়, ঠিক আছে, মেথি হিমোগ্লোবিনিয়া, মানে এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন, মানে এটা হচ্ছে মানে হিমোগ্লোবিনের পরিমাণটা কমতে থেকে এটা হচ্ছে ব্লু কালারের তোমার একটা সিনড্রোম তৈরি হয়। এই ব্লু বেবি সিনড্রোম যেটা রয়েছে মেইনলি ছোটদের হয়, এটা হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু নাইট্রেট ওটার সাথে বাইন্ড করতে থাকে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে থাকে, অক্সিজেনের ক্যারিং ক্যাপাসিটিটা কমে যায়। তো এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু হিউম্যানের ক্ষেত্রে ডিরেক্টলি ইম্প্যাক্ট। এটা একটা এক্সাম্পল, এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে। অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম, এই যে ইউট্রফিকেশন যখন আমি বলছিলাম, তখন আমি বলছিলাম যে এই ডিজলভ অক্সিজেন, ডিও, এটা কিন্তু মানে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আমি তোমাদের বলি, ডিও, বিওডি, সিওডি, এগুলো হচ্ছে পিএইচ, টেম্পারেচার, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার। আর পিএইচ, ফিজিক্যাল প্যারামিটার হচ্ছে টেম্পারেচার, পিএইচ, ডিও। কিছু কিছু কেমিক্যাল প্যারামিটার হচ্ছে ডিজলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। কিছু বায়োলজিক্যাল প্যারামিটার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কলিফর্ম লেভেল,
আমি তোমাদের স্ট্যান্ডার্ডগুলো যখন দেখাবো তোমরা বুঝতে পারবে। এইগুলো দিয়ে তোমরা ইম্প্যাক্টটা বুঝতে পারবে। তোমাদের জিনিসটাকে আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এবার কি হচ্ছে, এই ডিও লেভেলটা যেই মুহূর্তে কমে যাচ্ছে অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রে, ওরা কিন্তু আর তোমার মানে সার্ভাইভ করতে পারছে না ঠিকভাবে। অ্যাকোয়াটিক অ্যানিমাল বা অ্যাকোয়াটিক প্লান্টসগুলো এফেক্টেড হতে থাকছে। এই যে ইউট্রফিকেশনস হচ্ছে, ইউট্রফিকেশন হচ্ছে অ্যালগাল গ্রোথ বেড়ে যাচ্ছে, অক্সিজেন ডিপ্লিট করছে, ডেড হয়ে যাচ্ছে অ্যাকোয়াটিক অর্গানিজমস। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটার তোমরা সোর্সের সময় ইম্প্যাক্টটা তোমাদেরকে আমি বলেছি। বায়ো অ্যাকুমুলেশনস, এই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে। এই যে বায়ো অ্যাকুমুলেশন মানে হচ্ছে এই যে এটাও কিন্তু একটা লং টার্ম এফেক্ট। মানে হচ্ছে তোমার কোনো একটা টক্সিক সাবস্টেন্স তোমার বডির মধ্যে ঢুকছে, বা তুমি এখানে অ্যাকোয়াটিক লাইফের মধ্যে ধরো জলের সাথে মিশে আছে, সেটা মাছের মধ্যে ঢুকে যাচ্ছে, খুব সামান্য পরিমাণে মাছের মধ্যে ঢুকছে। এবার ওই মাছটাকে আমি খাচ্ছি, অ্যানিমাল কোনো হিউম্যান বিইং খাচ্ছে, সেটা তাহলে মাছ থেকে আমার কাছে চলে আসছে। বা কোনো পোকামাকড় জলের মধ্যে খাচ্ছে, সেই পোকাটাকে মাছ খাচ্ছে, সেই মাছটাকে আমি খাচ্ছি। তার মানে ওটা ফুড চেনের মাধ্যমে ও অ্যাকিউমুলেট হতে থাকছে, বায়ো অ্যাকিউমুলেশন হচ্ছে, এবং তার কনসেন্ট্রেশন একটা লেভেলের পর গিয়ে দেখা যাচ্ছে অনেকটা বেড়ে যাচ্ছে, ম্যাগনিফাই করে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিভিন্ন টক্সিকোলজিক্যাল এফেক্ট থাকে, যেগুলো আমরা হচ্ছে তোমার ব্লু বেবি সিনড্রোম, বা ধরো বায়ো অ্যাকুমুলেশনস একটা রয়েছে, তোমার বিভিন্ন এই ধরনের ওয়াটার রিলেটেড যে সাবস্টেন্সগুলো রয়েছে, সেইগুলো দেখলে আমরা তার টক্সিকোলজিক্যাল এফেক্টগুলো বুঝতে পারি। আচ্ছা, প্লান্ট এবং সয়েলের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট ফেলে? এই পলিউটেড ওয়াটার ফার্টিলিটিকে কমিয়ে দিতে পারে, ক্রপ ইল্ডে এফেক্ট করতে পারে, টক্সিক সাবস্টেন্স যেগুলো থাকে তোমার জার্মিনেশন বা গ্রোথটাকে ইনহিবিট করতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? আর এনভায়রনমেন্টের উপর তো এন্টায়ার পুরো জিনিসটা এফেক্টেড হতে থাকে। সেখানে দেখা যাচ্ছে তোমার ইকোসিস্টেম ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এর টোটালি গন্ধ আসছে, টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে, টার্বিডিটি এফেক্টেড করছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। ঠিক না? তুমি কি একটা নোংরা জল খাবে যেটার মধ্যে দুর্গন্ধ বেরোচ্ছে? খাবে না। তার মানে তুমি কি সেটা দিয়ে রান্না করবে? করবে না। তুমি কি সেটা দিয়ে স্নান করবে? সেটাও করবে না। সুতরাং তুমি চাষবাসের মধ্যে কি জল ইউজ করছো, তুমি ইন্ডাস্ট্রিতে কি জল ইউজ করছো, সেটাও তোমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এগুলো হচ্ছে ওভারঅল ইম্প্যাক্টটা কোথায় যাচ্ছে। এবার যদি আমি কন্ট্রোলে যাই, আমি একদম জিস্ট করে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। কন্ট্রোল যখন হবে তখন কিন্তু তোমার মেইন উদ্দেশ্য হবে যে কোনো পলিউশনের কন্ট্রোলের একটা প্রধান জায়গা হচ্ছে তার সোর্স কন্ট্রোল। তুমি যদি সেটাকে প্রথমে সোর্সেই কমিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা এত বহুলভাবে বিস্তৃত হবে না। সোর্স কন্ট্রোল যখন হচ্ছে প্রিভেন্টিভ মেজারের মধ্যে প্রথম হচ্ছে এই যে ট্রিটমেন্ট অফ দি সিওয়েজ বিফোর ডিসচার্জ। ট্রিটমেন্ট অফ দি সিওয়েজ বিফোর ডিসচার্জ। দেখো, বিফোর ডিসচার্জ মানে হচ্ছে ডিসচার্জটা হচ্ছে যেই ডিসচার্জ হয়ে গেল ওটা তো ছড়িয়ে গেল, কিন্তু বিফোর ডিসচার্জেই যদি তুমি তার ট্রিটমেন্ট করে দাও, তার মানে তুমি সোর্সেই রিডাকশন করে দিচ্ছ, পলিউট্যান্টের কনসেন্ট্রেশনটা কমতে শুরু করছে। এবং এর জন্য কি হয়েছে এইটা তোমরা জানবে, ইটিপি, দিস ইজ টোটালি ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কড, ইন্ডাস্ট্রিতে থাকে। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, এর অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তাতে কি করা হয়, প্রথম প্রাইমারিতে ধরো ওই একটা জল এলো, সেই জলটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, সেখানে যত ছোট বড় যদি কিছু নুড়ি গালি পাথর থাকে, যেগুলো প্রাইমারি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া সরিয়ে নেওয়া যায়, ফিল্টার করে সরিয়ে নেওয়া যায়, সেডিমেন্ট পড়লে থিতিয়ে যায়, সেগুলোকে সরিয়ে দেওয়া হলো। এরপরে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট শুরু হলো সেকেন্ডারিতে। সেখানে কি হলো, প্রচুর অর্গানিক মেটেরিয়াল থাকে। আমি তিনটে জিনিস একটু বলে দিই। একটা হচ্ছে ডিওটা, আমি অলরেডি বলেছি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, মানে কতটা অর্গানিক লোড সেটা বোঝা যায় বিওডি দিয়ে। মানে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন নিডেড বাই দ্য মাইক্রো অর্গানিজমস প্রেজেন্ট ইন দ্য ওয়াটার টু ডিগ্রেড দ্য অর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওয়াটার। মানে ওর মধ্যে যতটা অর্গানিক ম্যাটার আছে তাকে ডিগ্রেড করার জন্য যতটা অক্সিজেন দরকার ওই ওখানকার উপস্থিত মাইক্রো অর্গানিজমসগুলোকে, সেটাকে বিওডি বলে। মানে বিওডি যত বেশি হবে তার মানে তার অর্গানিক ম্যাটার তত বেশি, জলটা তত খারাপ। আর ডিও যত বেশি হবে তার মানে তার ডিজলভ অক্সিজেন তত বেশি, জলটা তত ভালো। ঠিক আছে, ডিওর বেশি হওয়া ভালো, বিওডি কম হওয়া ভালো।
আর সিওডির ক্ষেত্রে সেইটা বায়োলজিক্যালটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এই তিনটে মাথায় রাখবে, কারণ এই ইন্ডাস্ট্রিতে, এই ইটিপিতে অ্যাকচুয়ালি বিওডিটাই রিডাকশন করা হয়, বায়োলজিক্যাল বা অর্গানিক পার্টটাকে রিডাকশনস করা হয়। বোঝাতে পারলাম? এবার এইখানে যেটা হচ্ছে এই মানে এই ইটিপির মধ্যে ধরো প্রথম হচ্ছে প্রাইমারিতে আমি বললাম যে সমস্ত কেমিক্যালস, সরি উইদাউট এনি কেমিক্যালস, যেগুলো ওপরের দিকে লিটার রয়েছে, প্লান্ট লিটার থাকতে পারে, কোনো সেডিমেন্টে যেটাকে তুমি স্ক্রিন করে নিতে পারো, সেরকম জিনিসকে তুমি সরিয়ে নিচ্ছ। সেকেন্ডারিতে তুমি বায়োলজিক্যালি ট্রিট করছো, সেখানে বিওডিটাকে রিডিউস করছো, কারণ অর্গানিক ম্যাটারটা যাতে কমে, মাইক্রো অর্গানিজমস ডিগ্রেড করে দিচ্ছে। আমি অত ডিটেলে যাচ্ছি না, একদম গল্পের মতো জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি। বিওডিটা কমাচ্ছে, টার্সিয়ারিতে গিয়ে সিওডিটা কমাচ্ছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ওটা আবার কেমিক্যালি ট্রিট করছো। তাহলে ইটিপি ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট তোমার একটা কি বলবো, এখানে হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের একটা এফিশিয়েন্ট টেকনোলজি, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। যখন এটা তোমার এতে ইউজ করা হয়, ডোমেস্টিক পারপাসে ইউজ করা হয়, ওই যে আমি বললাম যে আমাদের স্নান করা জলটা কোথায় যাচ্ছে, ওটা কি ডিরেক্ট গিয়ে আমার পাশে গঙ্গা নদী আছে বলে গঙ্গায় পড়ে যাচ্ছে? তা কিন্তু না, এখানে এসটিপি করা হয়। ইটিপি হচ্ছে যদি ইন্ডাস্ট্রিতে হয়, এসটিপি হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট। সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট এটা কিন্তু ডোমেস্টিক ক্ষেত্রে করা হয়, বিভিন্ন মিউনিসিপ্যালিটির এসটিপি থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এছাড়া হচ্ছে প্রপার এগ্রিকালচারাল প্র্যাকটিস, আমি আমার প্রয়োজন মতো ফার্টিলাইজার পেস্টিসাইডস ইউজ করব, আমি বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইডস এগুলো হচ্ছে অল্টারনেটিভ অপশনস, সেগুলোকে আমি ইউজ করব। অয়েল স্পিলকে কন্ট্রোল করার চেষ্টা করব, যদি অয়েল স্পিলের লিকেজ হয় তার মেকানিক্যালি তাকে স্ক্রিন করে রিমুভ করা যায় নাকি সেটাকে আমি দেখব। ঠিক আছে, তার ডিসপারশন মানে ডিসপার্টেন্স বা মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন সম্ভব নাকি সেটাকে দেখব। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখবো, আমি ওই পুকুর নদী নালা এর পাশাপাশি ওই সলিড ওয়েস্টগুলোকে ডাম্প করে রাখবো না, কারণ রাখলে যেটা হবে তার সেইগুলো লিচ হয়ে লিচিং আমরা বলি, চুয়ে চুয়ে পড়ে সেগুলো আমার জলের দূষণকে বাড়িয়ে দিতে পারে। টেকনোলজিক্যাল মেজারের মধ্যে আমি তোমাদেরকে বললাম যে এখানে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ওই ইটিপির ভাগটা টেকনোলজির মধ্যে, ওখানে ইন্ডাস্ট্রিয়াল মানে যেটা প্রিভেন্টিভ মেজারে তোমরা ইটিপিটা দেখলে, টেকনোলজির মধ্যে এই প্রাইমারি যেটা স্ক্রিন করা হয়, সেকেন্ডারি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এবং টার্সিয়ারি তার কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট, এই জিনিসটাই তোমার ইটিপি বা এসটিপিটিতে এটাকে তোমার ফলো করা হয়। জলের ক্ষেত্রেও স্পেসিফিক কিছু তোমার নীতি বা অ্যাক্ট রয়েছে, সেগুলো যেরকম এয়ারের ক্ষেত্রে রয়েছে, ওভারঅল এনভায়রনমেন্টের ক্ষেত্রে রয়েছে। ওয়াটার পলিউশন প্রিভেনশন অ্যাক্টটা কিন্তু মোটামুটি তৈরি হয়েছিল 1974। এই বিষয় নিয়ে একটা জিনিস বলি, তোমরা যখন অ্যাক্ট রিলেটেড কিছু লিখবে অবশ্যই সালটাকে মেনশন করবে, ইয়ারটা মেনশন না করলে কিন্তু অ্যাক্ট জিনিসটার কোনো গুরুত্ব থাকে না। এবং তোমরা কিন্তু যখন লিখবে এই ব্র্যাকেটে রয়েছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, এই কথাটা ব্র্যাকেটেই থাকবে। অ্যাক্টগুলো লেখার সময় এক্স্যাক্টলি অ্যাক্ট যেভাবে লেখা রয়েছে, কোথায় কমা দিয়ে ইয়ার রয়েছে, সেটা কিন্তু মেনটেন করা ভীষণ প্রয়োজন। এছাড়াও এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, দ্যাট ইজ দ্য আমব্রেলা অ্যাক্ট, আমি বারবার বলছি, এক্ষেত্রেও তোমার সিপিসিবি আর এসপিসিবির কিছু কন্ট্রোল বোর্ড রয়েছে, যারা অ্যাকচুয়ালি তৈরি করছে হচ্ছে তোমার বিভিন্ন স্ট্যান্ডার্ড, ওয়াটারের ক্ষেত্রেও তারা স্ট্যান্ডার্ডটা তৈরি করছে। এবং পাবলিক অ্যাওয়ারনেস ভীষণভাবে দরকার। সয়েল পলিউশন, ওয়াটার পলিউশনস কে আটকানোর জন্য তুমি নোংরা একটা প্যাকেট গিয়ে তোমার পাশের পুকুরটায় ফেলে এলে, সেটা কেউ দেখতে পেলো না বলে সেটা তো আর পলিউশন হচ্ছে না, তা না, পলিউশন তো হচ্ছে, তোমার এনভায়রনমেন্টে তো এফেক্ট করছে। তাহলে তুমি যদি সেটা নিজে অ্যাওয়ার্ড হও, তুমি যদি তোমার বাড়ির লোককে সেটাকে বোঝাও, তোমার পাড়ার প্রতিবেশীকে বোঝাও, স্কুলের বন্ধুকে বোঝাও, তাহলে সেটা অনেক বেশি বিহেভিয়ারাল চেঞ্জ আসবে এবং সেটা গিয়ে কোথাও গিয়ে ইকো ফ্রেন্ডলি জায়গায় আমাদের নিয়ে যাবে আস্তে আস্তে। তো সেটা আনাদার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এইখানে তোমার কিছু স্পেসিফিক প্যারামিটার্সকে আমি বলেছি, যেখানে দেখো এক হচ্ছে কিছু ফিজিক্যাল যে প্যারামিটারের মধ্যে টেম্পারেচার, টার্বিডিটি, এগুলো প্রত্যেকটা মাপা আলাদা আলাদাভাবে হয়। টেম্পারেচার, পিএইচ, টার্বিডিটি, এখানে পিএইচও থাকবে, পিএইচ, টার্বিডিটি, ওডর, টেস্ট, কালার, টিডিএস, এগুলো বিভিন্ন ধরনের
প্যারামিটার্স যেগুলো আমার ওয়াটারটা পলিউশন হয়েছে কি হয়নি সেটা বুঝতে কাজে লাগে। এবার এটারও একটা ব্যাপার রয়েছে, এই যে স্ট্যান্ডার্ড, এই ডিজায়ারেবল যে স্ট্যান্ডার্ড, এটা এইগুলো প্রোভাইড করে হচ্ছে একটা তো সিপিসিবি তোমার দিচ্ছেই, এছাড়া এই বিআইএস এর একটা স্ট্যান্ডার্ড হয়, এছাড়া হচ্ছে WHO খাবার জলের স্ট্যান্ডার্ড দেয়, ঠিক আছে, এরকম রয়েছে। এবং তুমি জলটা কি পারপাসে ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে কিন্তু স্ট্যান্ডার্ডগুলো হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ডগুলো হওয়ার জন্য কিন্তু তোমার পারপাসটা ইম্পর্টেন্ট, মানে কেউ হচ্ছে শুধু ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে ইউজ করছে, সেটা এক ধরনের স্ট্যান্ডার্ড। কেউ হচ্ছে জলটাকে তুমি ইউজ করছো হচ্ছে স্পেসিফিকভাবে ধরো বেদিং ওয়াটার, শুধু স্নানের জল হিসেবে ব্যবহার করছো, সেটা এক ধরনের স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে এই ধরনের এই প্যারামিটার্সগুলো ইম্পর্টেন্ট, এবং কিসের জন্য ইউজ করছো সেই স্ট্যান্ডার্ডগুলো, এই যে ধরো কেমিক্যাল প্যারামিটার আমি তোমাকে বলছি, এখানে দেখো পিএইচ, ডিও, বিওডি, তোমার হচ্ছে সরি এক মিনিট, এটা তো আমি বললাম, হ্যাঁ কেমিক্যালের মধ্যে হচ্ছে মেইনলি ওরা পিএইচকে ঢোকাচ্ছে, কারণ হচ্ছে যে অ্যালকালিনিটি আর অ্যাসিডিটিটাকে দেখা হয়। এছাড়া তোমার ডিও, সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, বিওডি, সিওডি, এগুলো আমি বলেছি। এছাড়া দেখো হার্ডনেস, নাইট্রেট, ফ্লুওরাইড, এরকম অনেক ধরনের প্যারামিটার হতে পারে, যারা মেইনলি মানে যাদের প্যারামিটার্সগুলো অ্যানালিসিস করে তাদের ভ্যালুগুলো ডিটারমিন করছে যে এই জলটা কতটা গ্রহণযোগ্য সেই জায়গাটায়। এই যে আমি বললাম আরেকটা বায়োলজিক্যাল পার্ট রয়েছে, বায়োলজিক্যাল পার্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া। তোমরা নিউজ পেপারে বিভিন্ন ওয়াটার পলিউশনের যদি কোনো নিউজ পড়ো, তোমরা সেখানে দেখতে পাবে কলিফর্ম লেভেল কত। মোটামুটি স্নানের ক্ষেত্রে কলিফর্ম লেভেল থাকার কথা এখানে নেই। আমি এটাতেও আবার বলবো যে সিপিসিবির ওয়েবসাইটে যাবে, গিয়ে ওখানে স্ট্যান্ডার্ড পাবে, স্ট্যান্ডার্ডের মধ্যে এয়ার, ওয়াটার, নয়েজ সব পাবে। আমি আবার রিপিট করছি, সেইখানে কিন্তু তোমরা স্ট্যান্ডার্ডগুলো পাবে, এই স্ট্যান্ডার্ডগুলো দেখার অভ্যেস করো। কলিফর্ম কিন্তু কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া না, মানে কলিফর্মের প্রেজেন্স থাকলেই মানে সেটা ইন্ডিকেট করবে যে এই রোগটা হবে, সেরকম কিন্তু না। কলিফর্ম হচ্ছে একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া যারা ইন্ডিকেট করে যে এই মানে কোনো ডিজিজ কজিং ব্যাকটেরিয়া আছে না নেই। দিস ইজ আ ইন্ডিকেটর ব্যাকটেরিয়া, ইন্ডিকেটস, এটাকে বলা হয় ইন্ডিকেটর ব্যাকটেরিয়া, ইন্ডিকেটর ব্যাকটেরিয়া। ক্লিয়ার, বোঝা গেল? ইন্ডিকেটর ব্যাকটেরিয়া যার প্রেজেন্সটা দেখো, যদি সেটা খাবার জল হয়, ড্রিঙ্কিং ওয়াটার হয়, ইট শুড বি 0। যদি সেটা গঙ্গার জল হয়, স্নানের যোগ্য কিনা তার মোটামুটি পারমিসেবল লিমিট হচ্ছে 5000 থেকে 2500, মানে 500টাই মেন ধরা হয়, এমপিএন দিয়ে বলা হয়। এটা মোস্ট প্রবাবল নাম্বার, এর ইউনিটটা হচ্ছে মোস্ট প্রবাবল নাম্বার পার 100 ml। আর এটা ডিজারেবল লিমিট যদি বলো তাহলে এটা মোটামুটি 500 থেকে 2500-র মধ্যে থাকা যেতে পারে, এমপিএন পার 100 ml। আচ্ছা, তোমরা যখনই ইউনিট মানে যখনই স্ট্যান্ডার্ডগুলো ইউজ করবে তখন কিন্তু ইউনিটটা দেখবে, যেটার ইউনিট কি আছে, কারণ অনেক সময় তোমরা পাবে হচ্ছে পিপিএম মানে হচ্ছে এমজি পার লিটার, ঠিক আছে। এটা যেরকম এমপিএন, আর ওগুলো দেখবে তোমরা পিপিএম এ পাবে। পিএইচ এর ক্ষেত্রে কোনো ইউনিট নেই, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তো সেরকম আর কি ব্যাপারটা। আচ্ছা দেখো, এই যে স্ট্যান্ডার্ডগুলো আমি বললাম যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড আইএসও সার্টিফিকেশন দিয়ে দেয়, আইএসও সার্টিফিকেশনে বিআইএস এর কিছু স্ট্যান্ডার্ড থাকে, এইগুলো তোমরা সিপিসিবিটা ফলো করো, অসুবিধা নেই, এটা আমি দেখানোর জন্য দিয়েছি। ওয়াটারের ক্ষেত্রে আমি বলছি, ওয়াটারের ক্ষেত্রে সিপিসিবি এটাই খুব ইম্পর্টেন্ট। মাস বেথিং এর স্ট্যান্ডার্ডটা তোমরা দেখবে, আর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা একটা ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড দেয়, প্রচুর কিছু আছে। ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমরা মেজর কয়েকটা পলিউট্যান্টকে মাথায় রাখলেই তোমাদের চলবে, খুব বিশাল কিছু তোমাদের দরকার নেই। মেজর কয়েকটা হেভি মেটাল যেরকম আর্সেনিক, মার্কারি, এরকম কিছু যেগুলো একদম থাকা যাবে না, সেরকম কিছু পার্টিকুলার থাকলেই চলবে। আর মাস বেথিং
যদি ওয়াটারের সিপিসিবিটা হয় এটা তোমরা একটু মাথায় রাখবে, কারণ এই জলটা সারফেস ওয়াটার কোয়ালিটিকে ডিটারমিন করে, মানে যেটা দিয়ে আমরা ধরো একটা জল নিয়ে এসে আমরা অনেক সময় কি করি, স্নান করে নিই, গঙ্গার জলে ডুব দিই, সেটা কি আদৌ সেটার জন্য ফিট না। পুকুরের জলে ডুব দেওয়া হয়, আমরা জেনারেলি দেখবে পুকুরের জল ডিরেক্টলি খাই না। তো সেই জায়গাগুলোর জন্য মাস বেথিং এর স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, এই যে নামগুলো তুমি দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড, যারা হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য দেয়। এছাড়া BISটা হেলথের প্রোটেকশনস দিচ্ছে, অ্যাকসেপ্টেবল টেস্ট বা অ্যাপিয়ারেন্সকে ওরা দিচ্ছে, তারপরে হচ্ছে অ্যাবসেন্স অফ প্যাথোজেন বা টক্সিক কেমিক্যাল সেইটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডগুলোর কাজই এটা। এই যে CPCB ড্রিঙ্কিং ওয়াটারের কিছু স্ট্যান্ডার্ড আমি এখানে রেখেছি, ক্লাস 1B 2 3, এখানে 3টে জিনিসকেই দেওয়া রয়েছে। দেখো DO, তোমরা যদি এরম ভাবে জিনিসটাকে দেখো, এতটা কনফিউজড হওয়ার দরকার নেই, তোমরা শুধু এই মাঝখানের টুকু দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে আউটডোর বেদিং বা মাস বেদিং এর যে কথাটা আমি বলছিলাম, সেখানে দেখো DO থাকবে 5 mg per লিটারের সমান বা তার থেকে বেশি, BOD থাকবে 3 ppm বা তার থেকে কম, লেস দ্যান, আর কলিফর্ম থাকবে 500-র কম। ঠিক আছে, এটা হচ্ছে মাস বেদিং এর ক্ষেত্রে। যদি ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে হয় তার প্যারামিটারসগুলো অন্যভাবে চেঞ্জ হবে। এবং এছাড়াও দেখো বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ, ফিশারি, ইরিগেশন, ইন্ডাস্ট্রিয়াল কুলিং, এই ধরনের বিভিন্ন কনভেনশনাল মেথডে কিন্তু এটা ইউজ করা হয়। এটা গেল মোটামুটি স্ট্যান্ডার্ড, এবং এই হচ্ছে ওয়াটার পলিউশনের স্টোরি, যেটা নিয়ে তোমরা সিলেবাস অনুযায়ী সোর্স, ইম্প্যাক্ট এগুলো তো জানবেই, কিন্তু আমি কিছুটা জিনিসকে কেমিস্ট্রি বেস করে বলেছি, খুব ডিটেলে যায়নি, কিন্তু যেটা তোমাদের হেল্প করবে যে ওইটুকু না জানলে তোমরা পলিউশন ব্যাপারটা বুঝতে পারবে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এবং পরে আরও পলিউশন নিয়ে আমরা ফিরবো।